রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দু দফায় জোরালো ভূমিকম্প। অফিস বাসাবাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে 2 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে ঢাকার 35% পাকা বাড়ি ধসে পড়বে। ক্ষতি হবে 40,000 কোটি টাকার, বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ সব সরঞ্জাম। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেগম জিয়ার কাছে রিটার্নিং কর্মকর্তার নোটিশ পাঠানো হয়েছে নয়াপল্টনের ঠিকানায়। এবং গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। বড় দলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিন এবং আমি জাফর সাদিক। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প। ভূমিকম্পে ঢাকা ও পাবনায় 2 জন মারা গেছে। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, নেপালের লাজুংয়ের 35 কিলোমিটার পূর্বে 7.9 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়, যেটি বাংলাদেশ সময় 12টা 11 মিনিট 25 সেকেন্ডে অনুভূত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে প্রায় 1 মিনিট স্থায়ী ভূমিকম্পে অন্তত 4 বার দুলে ওঠে পুরো শহর। এ সময় শীতলক্ষ্যা নদী সহ বিভিন্ন জলাশয়ের পানি অন্তত 2 ফুট বেড়ে যায় বলে জানায় স্থানীয়রা। বিভিন্ন ভবনে দেখা দেয় বিপজ্জনক ফাটল। বেলা 12:15টার দিকে হঠাৎ করেই কেঁপে ওঠে চারিদিক। কিছু বুঝে ওঠার আগেই বাড়তে থাকে কম্পন মাত্রা। মৌলভীবাজারের জলাশয়গুলোতে ঢেউ উঠতে দেখা যায় অস্বাভাবিকভাবে। সাতক্ষীরায় ভূকম্পন অনুভূত হয় বেলা 12টা 12 মিনিটে। এ সময় বাড়িঘর ছেড়ে মানুষজন খোলা আকাশের নিচে বেরিয়ে আসে। ওলটপালট হতে দেখা যায় জলাশয়ের পানি। লক্ষ্মীপুরে ভূমিকম্পের সময় ছোট বড় পুকুরগুলোতেও ঢেউ উঠতে থাকে অস্বাভাবিকভাবে। স্থানীয়রা জানায়, এই ঘটনায় প্রতিটি জলাশয়ে আধা ফুট থেকে 1 ফুট ফুলে ওঠে পানি। সারা দেশের মতো বরিশাল শহরেও অনুভূত হয় ভূমিকম্প। এ সময় আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে। ফরিদপুরে ভূকম্পনের সময় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। বিভিন্ন বড় বড় বিল্ডিং থেকে লোকজন তড়িঘড়ি করে নেমে আসে। তারা জানায়, হঠাৎ করে ভবনগুলো দুলতে শুরু করে। গাইবান্ধায় বেলা 12:15টায় 10 সেকেন্ডের জন্য অনুভূত হয় ভূমিকম্প। এতে শহরের এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের 4টি শ্রেণী কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফাটল দেখা দিয়েছে বিভিন্ন দেয়ালে। এদিকে পাবনায় ভূমিকম্পের সময় দেয়ালের আঘাতে 1 জনের মৃত্যু হয়। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে ইপিজেডের ফিনিক্স ভবনে হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত 25 জন। ভূমিকম্পের আতঙ্কে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে 58 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সেখানে অবস্থানরত রোগী, স্বজন, চিকিৎসক সহ সবাই। এছাড়া ফেনী, রাজশাহী, যশোর, সাভার, মংলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। উপকূলীয় এলাকা কক্সবাজারের পানির উচ্চতা 1 থেকে 1.5 ফুট বৃদ্ধি পায় বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। সাবহানিপা, সময় সংবাদ। এদিকে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীর জনজীবনে। হঠাৎ কেঁপে ওঠে বিভিন্ন স্থাপনা। আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে থাকে সাধারণ মানুষ। দেশে এ যাবৎকালের সর্বোচ্চ 7.5 মাত্রার এই ভূমিকম্পে অফিস ও বাসা বাড়ি থেকে রাস্তায় নেমে আসেন সবাই। এ সময় গণভবন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় তখন 12টা 11 মিনিট বেজে 27 সেকেন্ড। হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে ওঠে। বেশ কিছুক্ষণ ধরে দুলতে থাকে সবকিছু। স্বাভাবিক কাজকর্ম ফেলে হুড়হুড়ি করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন আতঙ্কগ্রস্ত মানুষ। অবস্থান নেন রাস্তা সহ বিভিন্ন ফাঁকা স্থানে। কাজ করছিলাম, তখন ওই যে মানে নইরে উঠলো, যেমন বাতাসে ধরে ওইরকম বিল্ডিং ধরে উঠছে। সবাই হুড়াহুড়ি করে নামানামি শুরু করছে, কিন্তু আমি আমার চেয়ারে বসে আছি, কিন্তু দুলতেছে বিল্ডিং। তারপরেও আমি দোয়া দূর পড়তে থাকলাম একা একা।
বসে বসে দোয়া দুধ পড়ছে। এর মধ্যে তারপরে আমি সবাই যখন বেরিয়ে আসছে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট সহ নিজে বেরিয়ে আসছে। যখন আমি ফার্ম গেট পার হলাম তখন আমাদের গাড়ির স্টিয়ারিং ঘুরা মানে কানায় যে লাগাই দিয়েছে ড্রাইভার। খোঁজ পেলাম যে ভূমিকম্প হচ্ছে। আমি ওয়াশরুমে থেকে যখন মানে বিল্ডিংটা কাঁপতেছে, আমি তো মনে করছি বিল্ডিংটা ভেঙে পড়ছে। হঠাৎ করে দিয়েছে আমার টেবিলের উপরে গ্লাসে পানি কাঁপতেছে, এই আমি চিৎকার দিলাম ভূমিকম্প। গণভবনে চলছিল ক্রিকেটারদেরকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা। হঠাৎ করে নড়ে ওঠে ভবন, দুলতে থাকে ঝাড়বাতিগুলো। আর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করছিলেন ডিএমপি কমিশনার। কম্পন অনুভূত হওয়ায় সবাইকে নিয়ে বাইরে চলে যান তিনি। পরে পুনরায় সংবাদ সম্মেলন করেন। এরকম বিভিন্ন অফিস আদালতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 7.9 মাত্রার এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল পূর্বাঞ্চলীয় পোখারা শহর ও রাজধানী কাঠমান্ডুতে। এছাড়া ভারতে অন্তত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় দুপুর 12টায় ভূকম্পন অনুভূত হবার সঙ্গে সঙ্গে হিমালয় কন্যা নেপাল এক নিমেষেই পরিণত হয় ধ্বংসস্তূপে। চারিদিকে খসে পড়া ইট বালি কংক্রিটের স্তূপ, পিচ ঢালা রাস্তার এখানে সেখানে ফাটল আর আতঙ্কিত মানুষের ছোটাছুটি। ভূমিকম্পে কাঠমান্ডুর ঐতিহাসিক ধারাহারা টাওয়ারটি ধসে পড়লে কয়েকশো মানুষ হতাহত হয়। এখনো বেশ কয়েকজন ধ্বংসস্তূপে আটকে আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এছাড়াও আরো বহু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর মধ্যে কিছু ভবনের ফাটল দেখা দেয় এবং বেশ কয়েকটি আবাসিক ভবন হেলে পড়ে। দুর্যোগকালীন ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কাঠমান্ডু থেকে 81 কিলোমিটার উত্তর পশ্চিমে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রায় 2.5 ঘন্টার মধ্যে 14 বার কম্পন অনুভূত হয়। এতে স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই ছোটাছুটি করতে থাকে। এদিকে ভারতের নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এতে কয়েকজনের প্রাণহানি ও বহু মানুষ আহত হন। আমি 7 তলায় কাজ করছিলাম, হঠাৎ করে প্রচন্ড কম্পন অনুভূত হলো। পরে দেখলাম পুরো ভবন দুলছে, দৌড়ে বাইরে বের হয়ে আসি। রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ দেখলাম পায়ের নিচে পুরো রাস্তাটা কাঁপছে। ভারতের বিভিন্ন স্থানে ভূকম্পন পরবর্তী করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এরই মধ্যে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসে জরুরি হেল্পলাইনও খোলা হয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে অবস্থানরত বাংলাদেশিদের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একথা সময় সংবাদকে জানিয়েছেন নেপালে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ বারিকুল ইসলাম। এদিকে ভূমিকম্পের কারণে বাংলাদেশ ও নেপাল অনূর্ধ্ব 14 মহিলা দলের মধ্যকার ফাইনাল ম্যাচটিও বাতিল করা হয়েছে। বাংলাদেশি যারা এখানে আছেন তারা সুস্থ আছেন এবং ভালোই আছেন। আমরা পোখারাতে যোগাযোগ করতে পেরেছিলাম একবার। পোখারাতে বাংলাদেশি ফাইন্যান্স মিনিস্ট্রির ইআরডি ডেলিগেশন যারা আছেন এবং তাছাড়াও বিভিন্ন যারা ট্যুরিস্ট হিসাবে পোখারায় অবস্থান করছেন তারা ভালো আছেন। আর কাঠমান্ডুর ব্যাপারে বলতে পারি, কাঠমান্ডুতে আমাদের বাংলাদেশ এম্বাসির যারা কর্মরত ছিলেন তারা সবাই এবং তাদের ফ্যামিলির সবাই ভালো আছেন। কিন্তু অনেকেরই বাসার আশপাশে বিভিন্ন জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকা, পানির সমস্যা এইসবের জন্য এবং টেলিফোন ও মোবাইল কানেক্টিভিটি না থাকার জন্য অনেকেরই জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। আমার বাসা থেকে বের হয়েছিলাম, আমি দরজার কাছে থাকা অবস্থাতেই হঠাৎ করে দেখি যে আমার বাসা পুরো বাড়িটাই কাঁপা শুরু করেছে। আমি দৌড়ে বের হই, তো আমার বাসার সামনে যে খোলা স্পেসটা সেখানে আমি দাঁড়িয়ে একটা ওয়ালের ধারে দাঁড়িয়েছিলাম। তো সেই ওয়ালটা পুরোপুরি সব ভেঙে পড়ে যায়। মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না বলে আপনার অনেক জায়গাতেই কোনো রকম কমিউনিকেশন আমাদের সাথে নেই। পোখারাতে আমাদের যোগাযোগ হয়েছে, আমাদের বাংলাদেশ সরকারের দুটো ডেলিগেশন এই মুহূর্তে পোখারাতে আছে। একটি হলো ফাইন্যান্স ডিভিশনের ইআরডি ডিপার্টমেন্টের 10 জনের একটা ডেলিগেশন এবং বাংলাদেশ আর্মির ডেলিগেশন। তো ওনারা সবাই ভালো আছেন। আর আজকে বাংলাদেশের আন্ডার 14 টিমের
ফাইনাল খেলার কথা ছিল নেপালের সাথে, কিন্তু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজকে ও খেলা হবে না এবং তারা সবাই সুস্থ আছে। সারা দেশে দুপুরে 1 মিনিটেরও বেশি অনুভূত হওয়া ভূমিকম্পকে গত এক যুগের মাঝে বড় ধরনের জোরালো ভূমিকম্প হিসেবে দেখছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু বিশেষজ্ঞদের মতে এর উৎপত্তি স্থল 550 কিলোমিটারের বেশি হওয়ায় এ যাত্রায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে বাংলাদেশ। তবে তারা এও বলছেন, ঢাকা থেকে 200 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশকে। সাতিলা শারমিনের রিপোর্ট। এই আতঙ্ক ভূমিকম্পের। প্রাকৃতিক এমন বিপর্যয়ের কাছে বরাবরই অসহায় মানুষ। সারা বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল নেপালের পোখরায়। বিশেষজ্ঞদের মতে এ কারণেই বড় ধরনের বিপর্যয়ের মাঝে পড়তে হয়নি বাংলাদেশকে। এটা একটা বড় ধরনের ভূমিকম্প এবং সেসব এলাকা হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনুভূতিটা বাংলাদেশের সব জায়গায় হয়েছে। ক্ষয়ক্ষতি কিছু হবে, তবে মেজর ক্ষয়ক্ষতি এগুলো আর্থকুয়েকে হবে না, দোলনই অনুভব করবেন, কারণ এই আর্থকুয়েকটা 500 থেকে 550 কিলোমিটার দূরে। এদিকে বিশেষজ্ঞদের মতে গত 80 বছরে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানেনি। তবে এ অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্পের ইতিহাস কম নয়। 1885 সালে আসামে হয়েছিল বেঙ্গল ভূমিকম্প, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7। ভারত ও বাংলাদেশ সীমান্তে 1897 সালে হয় গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প, এর মাত্রা ছিল 8.7। 1869 সালে ভারতের আসামে 8.6 মাত্রার ভূমিকম্প হয়। সর্বশেষ 1903 সালে বাংলাদেশ ভারত সীমান্তের কুচবিহার ও রংপুরে হয় 7.1 মাত্রার ভূমিকম্প। এসব ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 2 থেকে 250 কিলোমিটারের মধ্যে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে জনবহুল এ রাজধানীর 35% পাকা বাড়ি ধসে পড়বে। এর ফলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে দেশকে। আর এতে আর্থিক ক্ষতির পরিমাণ হতে পারে কমপক্ষে 35 থেকে 40 হাজার কোটি টাকা। এর যে ব্যাপ্তি, এটা ছিল প্রায় মিনিট খানিকের উপরে। এটা আমাদেরকে চিন্তিত করে তুলেছে। ভবিষ্যতে আরো মেজর ড্যামেজের দিকে যাব। আর্থকুয়েকের যেই ঝুঁকিটার জন্য বিল্ডিং ডিজাইন করা হচ্ছে সেই মান অনুযায়ী আমরা এখনো গড়ে উঠতে পারিনি। ওইদিকে আমাদের আরো মনোযোগ দিতে হবে, নাহলে ভবিষ্যতে যদি এই মাত্রা একটা আর্থকুয়েক আমাদের ঢাকার খুব কাছে হয়, আমাদের জন্য মেজর ডিজাস্টার ঘটতে পারে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বিল্ডিং কোড মানা সহ সমন্বিত প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বড় দলগুলোর মোকাবেলায় বাংলাদেশ ক্রিকেট দলকে মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ভালো খেলার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে। বিশ্বকাপে সন্তোষজনক ফলাফল এবং পাকিস্তানকে বাংলা ওয়াশের পর গণভবনে দলের ক্রিকেটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দলের খেলোয়াড়দের জন্য অর্থ ও আবাসন সহ বেশ কিছু পুরস্কারের ঘোষণাও দেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটে চমকে দেয়া পারফরম্যান্স, আর দেশের মাটিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ। বাংলাদেশ দলের প্রতিটি খেলাই টিভিতে বা সরাসরি মাঠে গিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শুক্রবার টি-20তে পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর পুরো দলকে নিজ বাসভবনে ডেকে শুভেচ্ছা জানালেন তিনি। গণভবনে দলের প্রত্যেক খেলোয়াড় কর্মকর্তার সঙ্গে করলেন শুভেচ্ছা বিনিময়। আর সরকার প্রধানের স্নেহাশিসে আপ্লুত দলের অধিনায়ক। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আপনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন, মাঠে গিয়ে নিজেই সবসময় খেলা দেখেছেন। দলের এই সফলতা ধরে রাখার তাগিদ দিয়ে ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, বাংলাদেশের ক্রিকেটের জয়যাত্রা কেবল শুরু হয়েছে। স্মরণ করিয়ে দেন, আগামীতে সরাসরি বিশ্বকাপ খেলতে চাইলে বাড়াতে হবে বাংলাদেশের রেটিং পয়েন্ট। 4 বছর আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের কোয়ালিফাই করতে হবে। 8 নম্বরের পরে 9 এবং 10 নম্বর টিমকে কোয়ালিফাই করতে হবে। আমি কিন্তু প্রত্যেকবারই প্রতিবাদ করছি, কিন্তু কারো সাপোর্ট পাই না, কারোই সাপোর্ট পাই না। সেই জন্য আমি গত বছর থেকেই বলছি এই কথাটা, এখনো বলছি যে আগামী বিশ্বকাপের আগে আমাদের র্যাঙ্কিং আমাদের অবশ্যই উপরে উঠতে হবে, যাতে করে সামনে অন্য সকলেই আমাদেরকে সাপোর্ট দেয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপ ট্রফি জয় করবে। তিনি বলেন, মনোবল শক্ত রাখলে যে কোনো দলকেই হারানো সম্ভব। বাইরের টিমগুলি বেশ ভালো টিমই আসছে, ইন্ডিয়া আসবে, কারণ পাকিস্তান তো গেল, যেটা আমাদের জন্য একটা বিরাট ছিল। আর এরপর অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ সবগুলি কিন্তু একদম নামকরা টিম। তো এখন থেকে মানসিকভাবে সেইভাবেই তৈরি হতে হবে,
যে না আমাদেরকে জিততে হবে, খেলতে হবে, ভালো খেলতে হবে। বিশ্বকাপে ভালো খেলার জন্য বাংলাদেশ দলকে 1 কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর পাকিস্তানকে বাংলা ওয়াশ করায় দেবেন আরো 1 কোটি টাকা। এছাড়া দলের যেসব খেলোয়াড়কে এর আগে গাড়ি দেওয়া হয়নি তাদের প্রত্যেককে গাড়ি দেওয়ার ঘোষণা দেন তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। সকালে নগরীর গনি বেকারি এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। এ সময় তিনি গতবারের মতো এবারও তাকে ভোট দিয়ে পুনরায় চট্টগ্রাম নগরীর উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। সেই সাথে সব ধরনের ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে নগরীর কুলগাঁও এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আমরা চাই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন। আমি এই এলাকার মা বোন যারা আছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটছে, আমি সেটা না হওয়ার জন্য আমি আহ্বান জানাবো উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হচ্ছে এই পরিবেশটা যাতে অক্ষুণ্ণ থাকে। পরাজয়টা যেহেতু নিশ্চিত দেয় নাই, এখন যত নির্বাচন দিন গনিয়ে আসছে ওনারা এই ধরনের কাল্পনিক কিছু অভিযোগ উত্থাপন করে জনগণকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এবং এটা ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রামে পৌঁছে গেছে। সকালে জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে নির্বাচনের জন্য খোলা অস্থায়ী কার্যালয়ে নিয়ে আসা হয় এসব সামগ্রী। এর মধ্যে রয়েছে নগরীর 719টি কেন্দ্রের জন্য ব্যালট পেপার, অমোচনীয় কালি, অফিসিয়াল সিল, স্ট্যাম্প সিল সহ অন্য নির্বাচনী সামগ্রী। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আগামী 27 এপ্রিল সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারের কাছে এসব সামগ্রী বুঝিয়ে দেবেন। বাংলা সময় আরো থাকছে। 78 জন কুস্তিগিরকে পেছনে ফেলে টানা সপ্তমবারের মতো জব্বারের বলি খেলার শিরোপা জিতলেন কক্সবাজারের দিদার বলি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা। সকালে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ নোটিশ পাঠানো হয়। গাড়ি বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় গত রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেগম জিয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে ঢাকার 2 রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চিঠি পাঠানো হয়। গত কয়েকদিন ধরে গাড়ি বহর নিয়ে বিএনপি সমর্থিত 2 প্রার্থীর সমর্থনে ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন বেগম জিয়া। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চাওয়ার যে দাবি বেগম জিয়া করেছেন, স্বৈরাচার শাসকের পতনের পর সে বিধান সব রাজনৈতিক দল মিলে বাতিল করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চাওয়ার যে দাবি বেগম খালেদা জিয়া করেছেন, স্বৈরাচারের পতনের পর বেগম খালেদা জিয়ার দল আমরা সবাই মিলে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বিচারিক ক্ষমতার যে বিধান সামরিক সরকাররা তৈরি করেছিল সেই বিধানটা আমরা বাতিল করে দিই। বেগম খালেদা জিয়া কিন্তু আগুন যুদ্ধের জঙ্গি নেত্রী। সুতরাং বেগম খালেদা জিয়া এই নির্বাচনকে যদি মনে করে যে আগুন যুদ্ধের পোড়া মানুষের পরিকল্পিত হত্যাকাণ্ডের থেকে উনি দায়ী মুক্তি পাবেন, এটা উনি বোকার স্বর্গেই বাস করছেন। নির্বাচনের ফল হওয়ার আগেই সেটা নিয়ে নানা অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের কাজ পরিদর্শন ও মহাসড়কের ফেনীর লেমুয়া সেতু উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন যোগাযোগ মন্ত্রী। তারাই 9টার মধ্যে 7টায় জিতেছে, তারপরও ফলাফল গণনা পর্যন্ত তাদের অভিযোগের অন্ত ছিল না। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এখন তারা ঘটাচ্ছে। তবে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়টি এটা অ্যাবসলিউটলি নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে সরকারের কোনো প্রভাবের
প্রভাব করার কোনো বিষয় আছে বা সরকারের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে বলে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো অভিযোগ করেনি। পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিজিবি জানায় ভোর 5:30টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী হারিভাষা এলাকার ঘাগড়া সীমান্তে গরু আনতে যায়। এ সময় বিএসএফ এর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সামিউল হক নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। অবৈধভাবে গরু আনার জন্য যেখানে কাঁটাতার নেই সেই লোকেশনে ভারতের ওই পারে চলে যায়। পরবর্তী ভারতের ভিতরেই বিএসএফ এর সঙ্গে কোনো ব্যাপারে কথা কাটাকাটি বা বিএসএফ তাকে চ্যালেঞ্জ করলে পরবর্তীতে হয়তো বিএসএফ এর গুলিতেই ভিতরে গুলিবিদ্ধ হয়। এবং সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে আজ সকালে সিলেটের ঝর্ণারপাড় এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ইহতেশামুল চৌধুরী। নগরীর 210টি কেন্দ্রে 61,612 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। রাজশাহী নগরীতেও 1,877টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হয়। এবার এই এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় 2,62,510 জন শিশুকে। এছাড়া পিরোজপুর, ফরিদপুর, নওগাঁ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনের নামে মানুষ হত্যার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে চট্টগ্রাম বন্দরের 128তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দরে কর্মরত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে অবরোধ, হরতাল ইত্যাদির নামে কি করলেন? পেট্রোল বোমা মেরে 92 জন ড্রাইভার হেল্পারকে 2011 ডিসেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত হত্যা করল। উদ্দেশ্য আর কিছু না, জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করা, যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করা, দুর্নীতির বিষয়ে তার এবং তার সন্তান ছেলেদের নামে যে মামলা তার থেকে রক্ষা পাওয়া। বেগম খালেদা জিয়া উনি ভেবেছেন এই আন্দোলনে সাধারণ মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে রক্তে দিয়ে সিঁড়ি তৈরি করবেন ক্ষমতায় যাওয়া, এই সুযোগ বাংলার মানুষ দেয় নাই, দেবে না। বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নিজস্ব ড্রেজার দিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে চট্টগ্রাম বন্দরের 128তম দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল একথা জানান। এ সময় তিনি আরো জানান, বন্দরের নিরাপত্তার স্বার্থে কন্টেইনার পণ্য ডেলিভারি দিতে বন্দরের বাইরে লেবার কলোনিতে আলাদা কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করা হবে। কিশোরগঞ্জে ভাষা সৈনিক মিসির উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে শহরের শহীদ মসজিদ চত্বরে 52 ভাষা সৈনিক মিসির উদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শোলাকিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার রাতে শহরের সবুজবাগের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। চাঁদপুরে সোভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম। দুপুরে সদর উপজেলার সোভানপুর গ্রামে এ পরিদর্শনে যান তিনি। এ সময় চাঁদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় 200 বছরের পুরাতন সোভানপুর গ্রামে এই প্রথমবারের মতো 52 লাখ টাকা ব্যয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। বেলা 12টার দিকে ওয়ালটন গ্রুপ ও বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন যৌথভাবে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।
সৈকতের কলাতলি পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এই র্যালিতে অংশ নেয় দেশি বিদেশি প্রায় 100 জন সার্ফার। পরে লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত পুরো এলাকা জুড়ে ময়লা আবর্জনা পরিষ্কার করে সার্ফাররা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের দিদার। এ নিয়ে টানা 7 বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন এই কুস্তিগির। বিকেলে নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে খেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন। খেলা দেখতে মেলা প্রাঙ্গণে ভিড় করেন আশেপাশের হাজারো মানুষ। ঐতিহ্যের এই বলি খেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে 78 জন কুস্তিগির অংশ নেন। এবারের 106তম আসরের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ার আলীকে হারান দিদার বলি। খেলা শেষে তার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। এর আগে বিকেল 4টায় 1909 সাল থেকে চট্টগ্রামের লালদিঘির মাঠে আয়োজন করা হচ্ছে জব্বারের বলি খেলা। বাপদাদার আমল থেকে চলতেছে, এই জন্য আমরা দেখতে আসি, মজা পাই। প্রতি বছরে হয় যেটা আমরা আসতে তরুণদের একটু উৎসাহ দিতে, তরুণ সমাজকে একত্রিত করে এই যে খেলার মুষ্টিযুদ্ধ কুস্তি প্রতিযোগিতায় উৎসাহিত করার জন্য, সেই পরিপ্রেক্ষিতে আমরাও মরহুম আব্দুল জব্বার সরকারের পথ অনুসরণ করছি। জব্বারের বলি খেলায় প্রতিবার কক্সবাজার থেকে এসে চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে আসি এবং কঠিন প্রতিযোগিতার মধ্যে আমি লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছি। বাংলা সময়ের এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 2 দফায় জোরালো ভূমিকম্প। অফিস বাসাবাড়ি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে 2 জনের মৃত্যু, আহত শতাধিক। ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে ঢাকার 35% পাকা বাড়ি ধসে পড়বে। ক্ষতি হবে 40,000 কোটি টাকার, বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ সব সরঞ্জাম। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেগম জিয়ার কাছে রিটার্নিং কর্মকর্তার নোটিশ পাঠানো হয়েছে নয়াপল্টনের ঠিকানায়। এবং গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। বড় দলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।